আমরা ফার্স্টে যে অধ্যায়টা পড়বো এটা হচ্ছে কি আমাদের একদম শুরুর অধ্যায় হচ্ছে লেনদেন, ঠিক আছে? এখন এই লেনদেন অধ্যায় থেকে আমরা আসলে কি কি পড়বো চলো একটু দেখি। হ্যাঁ, দেখো একদম শুরুতে আমাদের যে দেখো এমসিকিউ আছে, দেখো কি বলছে এখানে, বলছে যে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি। আচ্ছা দেখো আমরা যদি একটু লেনদেনকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, দেখো তোমার একটা ব্যবসার মধ্যে হচ্ছে কি তোমার ধরো যে ঘটনা থাকে না, ঘটনা, এই ঘটনাগুলো মূলত তোমার দুই রকমের হয়। কিছু ঘটনা আছে ধরো যে তোমার আর্থিক ঘটনা, আর্থিক ঘটনা, ঠিক আছে? আর কিছু ঘটনা আছে অনার্থিক ঘটনা। এখন কথা হচ্ছে ভাইয়া আর্থিক ঘটনা কি, দেখো এই আর্থিক ঘটনা হচ্ছে যেই ঘটনার সাথে আসলে অর্থ জড়িত আছে এটা কি বলতো আর্থিক ঘটনা, আর যেই ঘটনার সাথে অর্থ জড়িত নাই এটা কি বলতো অনার্থিক ঘটনা। এখন যেই ঘটনার সাথে টাকা পয়সার সম্পর্ক নাই ওই ঘটনার সাথে কি বলতো অ্যাকাউন্টিং এর সম্পর্ক নাই, যার কারণে এই অনার্থিক ঘটনার সাথে কি বলতো অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নাই। এই যে আর্থিক ঘটনা, এই আর্থিক ঘটনা থেকে কি বলতো লেনদেনের উৎপত্তি ঘটে, বুঝতে পারছো ভাইয়া? তো লেনদেনের উৎপত্তি করে কোথায় বলতো ভাইয়া, লেনদেনের উৎপত্তি ঘটে কি বলতো আর্থিক ঘটনা থেকে, আর্থিক ঘটনা থেকে কি বলতো লেনদেনের উৎপত্তি ঘটে। আর লেনদেনের উৎস, এই যে লেনদেনের উৎস কি বলতো আমার এই আর্থিক ঘটনা হচ্ছে কি লেনদেনের উৎস। এখন এই লেনদেন জিনিসটাকে বুঝো, এই লেনদেন শব্দটা আমরা লিখলাম, দেখো লেনদেন শব্দের মধ্যে লেন আর হচ্ছে দেন, এর মধ্যে লেন মানে হচ্ছে নেওয়া, নেওয়া, আর দেন মানে কি বলতো ভাই, দেন মানে হচ্ছে দেওয়া। লেনদেন মানে কি, লেনদেন মানে হচ্ছে দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া মানে গিভ এন্ড টেক। লেনদেন মানে হচ্ছে আমার দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া, আদান প্রদান, আদান প্রদান অথবা গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক। এখানে বলছে যে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি বলতো ভাই, লেনদেন শব্দের আবিধানিক অর্থ কোনটা ভাই, জলদি কমেন্ট করো। গ্রহণ এবং প্রদান, এই যে গ্রহণ এবং প্রদান কি বলতো লেনদেন শব্দটার আবিধানিক অর্থ কি গ্রহণ এবং প্রদান। ওকে, আশা করা যায় বুঝতে পারছো। এবার দেখো নেক্সটে, দেখো আচ্ছা এখানে একটু কমেন্টে জানো তো ভাইয়া, একটু কমেন্টে জানো। ওকে ওকে গুড গুড ভেরি গুড ভেরি গুড। ওকে জলদি জলদি, ওকে ভেরি গুড ভাই। নেক্সট দেখো নেক্সট, ওকে নেক্সট দেখো তোমার আর কি আছে দেখো। এরপর হচ্ছে দেখ লেনদেন, দেখো প্রশ্ন আসে যে লেনদেন কত প্রকার। তো লেনদেন কত প্রকার বলে একদম স্পষ্টভাবে বলবা যে লেনদেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ লেনদেন, একটা কি বলো তোমার বাহ্যিক লেনদেন। এখন হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন এই বিষয়টা আসলে কি, দেখো তোমার এই অভ্যন্তরীণটা একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতো অভ্যন্তরীণ লেনদেন দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে, এবং আগামীকালকের পরীক্ষায় এই অভ্যন্তরীণ লেনদেন দিয়ে কোশ্চেন আসবে, 100-এ 100 লিখে রাখতে পারো। ওকে, দেখো অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে সিম্পলি বলতে গেলে যেই লেনদেনের সাথে বাহ্যিক পক্ষ জড়িত না, বাহ্যিক কোনো পক্ষ মানে প্রতিষ্ঠানের বাহিরের কোনো পক্ষ আসলে কি বলতো ভাইয়া জড়িত না, জড়িত নেই, নাকি বলতো আমার তোমার বাহ্যিক লেনদেন। ওকে, আর যদি বলে যে তোমার যে মানে এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, যদি বাহ্যিক কোনো পক্ষ জড়িত নাই মানে কি বলতো বাহিরের কোনো পক্ষ ইনভলভ নাই, এটা কি বলতো অভ্যন্তরীণ লেনদেন। আর যদি বলে বাহ্যিক লেনদেন মানে কি বলতো তোমার বাহিরের পক্ষ জড়িত আছে, বাইরের পক্ষ জড়িত আছে, সিম্পল ভাই। আচ্ছা এখন পরীক্ষাতে সবচেয়ে বেশি পরিমাণে আসে যে নিচের কোনটা অভ্যন্তরীণ লেনদেন, নিচের কোনটা অভ্যন্তরীণ, জাস্ট তুমি এই তিনটা মনে রাখো, এই তিনটা, জাস্ট এই তিনটা মনে রাখো, জাস্ট তুমি এই তিনটা মনে রাখো, যে দেখো এই তিনটা, যে স্থায়ী সম্পত্তির অবচয়, দেখো অবচয় অথবা অবলোপন, অবচয় অথবা কি বলতো অবলোপন, এগুলো কি লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। কারণ আমার প্রতিষ্ঠানের ভিতরে সম্পদের অবচয় হচ্ছে, অবলোপন হচ্ছে, বাইরের কোনো পক্ষ জড়িত না, এটা কি বলতো অভ্যন্তরীণ লেনদেন। তুমি তোমার নিট মুনাফাটা সঞ্চিতির মধ্যে ট্রান্সফার করলা, অভ্যন্তরীণ লেনদেন, বাইরের কোনো পক্ষ জড়িত না। তুমি মণিহারি অথবা সম্ভার ব্যবহার করলা, এটাকে বলতো তোমার অভ্যন্তরীণ লেনদেন, এখানে কি বাহ্যিক কোনো পক্ষ জড়িত না। তো এই তিনটা একদম ঠাডায় মুখস্থ করে দেখো, এই তিনটাকে একদম ঠাডায় মুখস্থ করে ফেলবা যে এই তিনটা কি বলতো, এই তিনটা হচ্ছে আমার অভ্যন্তরীণ লেনদেন, অবচয়, অবলোপন, তারপরে কি সঞ্চিতিতে স্থানান্তর, এবং কি মণিহারি বা সম্ভার ব্যবহার। হ্যাঁ সবগুলো মনে রাখতে না পারলে এই দুইটা মনে রাখবা, অবচয় আর অবলোপন। অবচয় আর অবলোপন কি লেনদেন বলতো অভ্যন্তরীণ লেনদেন। তোমরা নেক্সটে যাই, দেখো হিসাব রক্ষণের মূল ভিত্তিকে এক কমেন্ট করতে ভাই, হিসাব রক্ষণের মূল ভিত্তি কি, দেখি কে পারো, হিসাব রক্ষণের মূল ভিত্তি কি?
জাস্ট আমরা শুনো, আমরা এমসিকিউ সলভ করে দিচ্ছি। এখন ধরো যে এখানে অনেকে আছে যে ভাই আমি মোটামুটি পারি, আমার জন্য আসলে এত বেসিক না বললেও চলবে, বাট আমার তো আসলে সবাই, আমার যে সমস্ত ছোট ভাইয়েরা সারা জীবন পড়াশোনা করে নাই, ফাঁকিবাজি করছে, ওদের তো বেসিকের সমস্যা আছে। এখন ধরো যে আমি যদি বেসিকটা ব্যাখ্যা করে না দিই, তোমার যে হুবহু এই এমসিকিউটা আসবে এটা আমি তোমাকে শিওর দিচ্ছি না, বাট আমি যে ব্যাখ্যা করে দিচ্ছি ওই ব্যাখ্যাটা তুমি যদি বুঝতে পারো, তাহলে যেই এমসিকিউ আসবে ওইটাই তোমার কমন পড়বে। আমাকে আমার থেকে বুঝতে পারছো? আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি, যদি তুমি ওই ব্যাখ্যাটা বুঝতে পারো, তোমার এমসিকিউ যেখান থেকে আসুক না কেন তুমি 30-এ 30 পাবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো ভাই? এজন্য একটু বিস্তারিত আলোচনা করতে হবে। ওকে হ্যাঁ ভাইয়া, লাইভ না দিয়ে নর্মাল ভিডিও, ওকে আমরা চেষ্টা করবো ভাইয়া তোমার কথাটা যে আমরা পরবর্তীতে নর্মাল ভিডিও দেওয়ার ট্রাই করবো। ওকে চলো আমরা আসলে কমেন্ট পড়বো কম, সলভ করবো বেশি। দেখো বলছে যে হিসাব রক্ষণের মূল ভিত্তি কি, দেখো হিসাব রক্ষণের মূল ভিত্তি দেখো, একদম সিম্পল বুঝো। দেখো যদি বলে যে হিসাব বিজ্ঞানের ভিত্তি কি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যদি বলে, তাহলে এর হচ্ছে আমার দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে মানে হিসাব যদি বলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, কি বলতো ভাইয়া? যদি বলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, এটাকে বলতো দুতরফা দাখিলা পদ্ধতি। যদি বলে হিসাব রক্ষণের মূল ভিত্তি কি, এই হিসাব রক্ষণ মানে জানো, হিসাব রক্ষণ মানে হচ্ছে জাবেদা। কি বলতো ভাইয়া? জাবেদা। তো যদি বলে হিসাব রক্ষণের মূল ভিত্তি কি, এটাকে বলতো ভাইয়া লেনদেন হবে। ওকে লেনদেন। তাহলে এখানে বলছে যে হিসাব রক্ষণের মূল ভিত্তি কি বলতো ভাইয়া? লেনদেন হবে। জলদি দেখো তারপরে কোনটি অভ্যন্তরীণ লেনদেন, একটু আগে পড়ছিলাম, জলদি জলদি কমেন্ট করো কোনটা অভ্যন্তরীণ লেনদেন। এই যে যন্ত্রপাতির অবচয় কি লেনদেন? অভ্যন্তরীণ লেনদেন। ওকে এবার দেখো কোনটি অনগদ লেনদেন। এখন অনগদ লেনদেন কি, এই বিষয়টা না সবাই খুব ঝামেলা করে। দেখো এই যে অনগদ লেনদেন জিনিসটা কি, এটা নিয়ে সবার মনে অনেক কনফিউজ। দেখো আমি একদম তোমার সিম্পল বুঝাই। হ্যাঁ অনেকে ভাবে যে ভাই অনগদ মানে নগদ না, মানে বাকি না, বিষয়টা সিম্পল না। অনেকে মনে করে অনগদ মানে মনে হচ্ছে এটা আমার বাকি লেনদেন, বিষয়টা আসলে এরকম না। দেখো তোমার সিম্পল বুঝাই। হ্যাঁ দেখো একটা হচ্ছে তোমার নগদ লেনদেন, একটা হচ্ছে দাঁড়ে লেনদেন, একটা হচ্ছে অনগদ লেনদেন। আচ্ছা নগদ, এখানে তোমার নগদ লেনদেন কি বুঝো? দেখো নগদ লেনদেন মানে হচ্ছে টাকার আদান প্রদান হবে, টাকার, দেখো টাকা আদান প্রদান, টাকা আদান প্রদান এখনই হবে, এখনই হবে। ধরো ধরো সিম্পল, ধরো আমি নগদে বিক্রি করলাম, নগদে বিক্রি করলাম 2000 টাকা। তাহলে কি বলতো, আমি আমি নগদে বিক্রি করছি 2000 টাকা, আমার নিকট কি এখনই নগদ টাকা চলে আসছে। সিম্পল। তার মানে কি, এটা হচ্ছে আমার নগদ লেনদেন। ধরো আমি বাকিতে বিক্রি করছি, তাহলে বাকিতে বিক্রি করছি ধরো আমি 5000 টাকা, তাহলে আমার কাছে টাকাটা বর্তমানে আসে না, বাট ভবিষ্যতে আসবে। তাহলে যদি টাকাটা ইনস্ট্যান্ট আমার নিকট চলে আসে বা ইনস্ট্যান্ট আমার নিকট থেকে চলে যায়, মানে ইনস্ট্যান্ট যদি টাকাটা আদান প্রদান হয়, এটা হচ্ছে নগদ লেনদেন। যদি ইনস্ট্যান্ট মানে এই তাৎক্ষণিকভাবে টাকাটা আদান প্রদান না হয়, বাট ভবিষ্যতে হবে, ভবিষ্যতে কি বলতো, ভবিষ্যতে এখানে টাকাটা আদান প্রদান হবে, তাহলে ওইটা হচ্ছে আমার দাঁড়ের লেনদেন। বিষয়টা সিম্পল। তাহলে বর্তমানে টাকার আদান প্রদান হলে এটা কি আমার নগদ লেনদেন, ভবিষ্যতে টাকার আদান প্রদান হলে এটা কি দাঁড়ে অথবা কি বাকিতে লেনদেন। আর ধরো যে বর্তমানে টাকার আদান প্রদান হয় নাই, ভবিষ্যতেও কি টাকার আদান প্রদান হবে না, এটা হচ্ছে আমার অনগদ লেনদেন। ধরো আমি যদি বলি অবচয় অবলম্বন, এখানে কি বর্তমানে টাকার কোনো আদান প্রদান নাই, ভবিষ্যতে কি কোনো আদান প্রদান হবে না, এটা কি বলতো আমার অনগদ লেনদেন। তাহলে এই হচ্ছে আমার অনগদ লেনদেন একটা ফুল চার্ট, একদম ঠাডায় মুখস্থ করবে। এবং সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এটা দেখো, এই যে অবচয় নগদ বাট্টা, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে অবচয় অবলম্বন নগদ বাট্টা এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার অনগদ লেনদেন। এবং এট দ্য সেম টাইম এই যে অবচয় অবলম্বন এটা কি আমার বলতো আমার অভ্যন্তরীণ লেনদেন। ওকে এট দ্য সেম টাইম কি আমার অভ্যন্তরীণ লেনদেন হবে, অভ্যন্তরীণ লেনদেন হবে এট দ্য সেম টাইম, অভ্যন্তরীণ লেনদেন এট দ্য সেম টাইম আমার অদৃশ্যমান লেনদেন। ওকে একটু মনে রাখবো। তো দেখো আমরা কি বলছি এখানে প্রশ্নে, বলছিল নিচের কোনটা অনগদ লেনদেন, বলতে হবে নিচের কোনটা অনগদ লেনদেন। এই যে দেখো বাট্টা পাইছো, বাট্টা, এই দেখো বাট্টা, এই যে বাট্টা কি লেনদেন, বাট্টা হচ্ছে আবার অনগদ লেনদেন। তো এখানে দাগাবে কি বলতো আমার প্রাপ্ত বাট্টা। এবার দেখো আর কি আছে, বলছে দেখো এই যে লেনদেন বললাম কি, লেনদেন হচ্ছে একটা হচ্ছে দৃশ্যমান, মানে যে লেনদেন তুমি দেখতে পাও। ধরো আমি কারো নিকট পণ্য বিক্রি করছি, তুমি কি দেখতে পারবা,
কিন্তু আমার মেশিনের অবচয় হয়েছে, অবলোপন হয়েছে বা সুনাম বা কুরিন সঞ্চিত এগুলো কি দেখা যায় না। তো যে লেনদেনটা মানে বাস্তবে দেখা যায় এটা হচ্ছে আমার দৃশ্যমান, আর যেটা দেখা যায় না এটাকে আমার অদৃশ্যমান লেনদেন। তো এই চারটা একটু মনে রাখবো যে অদৃশ্যমান লেনদেন। ওকে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই যে ঘুরে ফিরে এই যে অবচয় অবলোপন। তাহলে একদম সিম্পল বুঝো, তার মানে হচ্ছে অবচয় অবলোপন। দেখো এই যে অবচয় এবং ধরো যে অবলোপন, এগুলা দেখো এগুলা এট দ্য সেম টাইম, আমি যদি বলি একদম এট দ্য সেম টাইম এগুলো আমার অনগত লেনদেন, এট দ্য সেম টাইম এগুলো আমার অভ্যন্তরীণ লেনদেন, এট দ্য সেম টাইম এগুলো আমার অদৃশ্যমান লেনদেন। বিষয়টা ক্লিয়ার আশা করি ভাইয়া। আচ্ছা, এবার দেখো আমরা নেক্সটে যাই। বলছে কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভূত। বৈশিষ্ট্য এখানে বলছে কি বহির্ভূত। বহির্ভূত মানে কি কোনটা লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, বৈশিষ্ট্যের বাইরে কোনটা। বিষয়টা বুঝতে পারছো ভাইয়া? কোনটা আসলে কি বলতো লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এখন বলতো ভাই নিচের কোনটা লেনদেনের বৈশিষ্ট্য পড়ে, তুমি বলো একটু কমেন্টে জানো তো নিচের কোনটা আসলে লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না বলো তো। হ্যাঁ, কাছের পিডিএফ দিয়ে দিব ভাইয়া, কাছের পিডিএফ দিয়ে দিব, নো টেনশন। ওকে, দেখো কোনটা লেনদেনের বৈশিষ্ট্যের বাইরে একটু জানাও। ওকে, দেখো আমি বলি, দেখো লেনদেনের বৈশিষ্ট্যগুলো একটু একটু দেখো ভাই। এই যে এগুলো হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। দেখো এখানে হচ্ছে কি বলতো এইগুলা, এই যে এগুলো হচ্ছে আমার লেনদেনের বৈশিষ্ট্য। ঠিক কি বলতো ভাই, কি কি বৈশিষ্ট্য এখানে আছে বলতো? এই যে অর্থের অঙ্কে পরিণামযোগ্য, মানে টাকার অ্যামাউন্ট থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন, ব্যবসার আর্থিক অবস্থায় হ্রাস বৃদ্ধি করতে হবে, পরিবর্তন হইতে হবে, দ্বৈত সত্তা মানে হচ্ছে কি বলতো কমপক্ষে, দেখো কমপক্ষে দুইটা পক্ষ থাকতে হবে, বলতে হবে কমপক্ষে তোমার দুইটা পক্ষ থাকবে, দ্বৈত সত্তা মানে কি বলতো দুইটা পক্ষ থাকবে, দ্বৈত সত্তা। ওকে, তারপর বলছে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র। পত্রের লেনদেন কি একটা থেকে বলতো কি স্বয়ং সম্পূর্ণ হবে, স্বতন্ত্র হবে। আর দৃশ্যমানতা বলতে হচ্ছে লেনদেন লেনদেন কি বলতো দৃশ্যমান হইতে পারে, আবার কি বলতো অদৃশ্যমানও হইতে পারে, দুইটাই হইতে পারে। ওকে, দেখলাম অদৃশ্যমান তো হইতে পারে। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা মানে কি যেই ঘটনা আসলে পূর্বেই ঘটে গেছে, পূর্বেই বলতে কি বলতো যে ঘটনা পূর্বে ঘটে গেছে এটা কি বলতো ঐতিহাসিক ঘটনা, পূর্বে যে ঘটনা ঘটে গেছে। এই ব্যাখ্যাগুলো থেকে এমসিকিউ আসবে ভাই, ঠিক আছে? একটু ভালো করে দেখো, পূর্বে ঘটে গেছে, পূর্বে ঘটে গেছে, এগুলো কি বলতো ভাই? এগুলো হচ্ছে আমার ঐতিহাসিক ঘটনা। কিরকম ধরো যে কুরিন সঞ্চিতি, এগুলো কি আমার আগেই ঘটে গেছে, তাহলে কুরিন সঞ্চিতি কি একটা ঐতিহাসিক ঘটনা। ওকে, একটু মনে রাখবে এগুলো কি ঐতিহাসিক ঘটনা। তারপরে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার, হিসাব সমীকরণে কি বলতো প্রভাব বিস্তার হচ্ছে আমার কি বলতো এই যে a ইজ ইকুয়াল টু l প্লাস ওইটাকে আমার হিসাব সমীকরণ, এখানে একটা প্রভাব হবে, কোনো কিছু কি বলতো একটা হ্রাস বৃদ্ধি ঘটবে। ওকে, সিম্পল। এবার দেখো ভাই লেনদেন হইতে পারে বলতো যে লেনদেন দৃশ্যমান হইতে পারে, অদৃশ্যমান হইতে পারে, আপনাকে বলতো ঐতিহাসিক, পূর্বের ঘটনা, অতীতের ঘটনা কি বলতো লেনদেন হইতে পারে। তাহলে 1 2 3 তিনটা কি বলতো আমার সঠিক হবে। এই যে a ইজ ইকুয়াল টু l প্লাস, দেখো a ইজ ইকুয়াল টু l প্লাস a ইজ ইকুয়াল টু l প্লাস উই, এখানে একটু বুঝো ভাই। বলতো ভাই আমাদের হিসাব সমীকরণ উপাদান করে বলতো, আমাদের হিসাব সমীকরণ হচ্ছে কি তিনটা উপাদান, তিনটা উপাদান মানে কি বলতো আমার হিসাব সমীকরণে আছে তিনটা উপাদান আছে। একটা হচ্ছে এ মানে কি আমার হচ্ছে আমার সম্পদ বা অ্যাসেট, সম্পদ মানে কি বলতো অ্যাসেট। এল মানে কি, এল মানে হচ্ছে আমার দায় বা লায়াবিলিটি। আর উই মানে কি বলতো ভাই, উই মানে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব অথবা ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। ওকে, এবার দেখো ভাই এই যে তোমার যে উইটা আছে না, এটাকে আমরা চাইলে আবার ভাঙতে পারি। কিরকম ভাঙতে পারি দেখো, এই যে উইটা হইতে পারে এরকম, ধরো উই ইজ ইকুয়াল টু হচ্ছে মানে কি মালিকানা সত্ত্ব সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আচ্ছা, সি মানে কি বলতো ভাই, এই যে সি দেখো, সি মানে কি বলতো, সি মানে হচ্ছে আমার ক্যাপিটাল, আমার মূলধন। ওকে, ক্যাপিটাল মানে বলতো মূলধন। ওকে, আর মানে কি, আর মানে হচ্ছে রেভিনিউ বা আয়। তারপর এখানে ই মানে কি এক্সপেন্স বা আমার ব্যয়। আর ডি মানে কি ড্রয়িংস বা কি বলতো আমার উত্তোলন। তো তার মানে দেখো, তার মানে হচ্ছে আমার হিসাব সমীকরণ হচ্ছে এটা যে a ইজ ইকুয়াল টু l প্লাস উই। এখান থেকে যে উইটাকে আমি আবার ভাঙতে পারি, তাহলে উইটাকে ভাঙলে a ইজ ইকুয়াল টু l প্লাস উই মানে কি বলতো ভাইয়া, উই মানে হচ্ছে আমার এই যে সি প্লাস আর মাইনাস ই
মাইনাস ডি, ঠিক না ভাইয়া? তার মানে হচ্ছে আমি যদি বলতে পারি যে উই, এই উই মানে কি বলতো মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? মালিকানা সত্ত্বের উপাদান আছে, এটা যেমন হিসাব সমীকরণের উপাদান। দেখো হিসাব সমীকরণের, দেখো হিসাব সমীকরণের উপাদান কয়টা বলতো? তিনটা। তাহলে হিসাব সমীকরণের কি বলতো উপাদান তিনটা, সত্যের উপাদান কয়টা? উপাদান দেখো মালিকানা সত্ত্বের উপাদান কয়টা বলতো? চারটি। কি কি? এই যে সি মানে ক্যাপিটাল, আর মানে রেভিনিউ, ই মানে কি এক্সপেন্স, ডি মানে কি ডুইংস। এর মধ্যে এই যে দুইটা, এই দুটো উপাদান কি বলতো? এই দুটো উপাদান আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। কি বলতো ভাইয়া? ধরো যে মালিক যদি মূলধন দেই মালিকানা সত্ত্ব বাড়বে, যদি ইনকাম হয় আয় হয় মালিকানা সত্ত্ব বাড়বে। আর এই দুটো উপাদান কি বলতো? মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এর জন্য মাইনাস। কি বলতো? এক্সপেন্স মানে ব্যয়, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে। ডি মানে ড্রয়িংস, মালিক যদি কোনো কিছু উত্তোলন করে ফেলে তখন কি মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এগুলো ফলে কি বলতো? আমার কমবে বা হ্রাস পাবে। ঠিক আছে ভাই, সিম্পল। এখন বলছি তোমার এখানে এল কি? এলটা আসলে কি নির্দেশ করে? এলটা নির্দেশ করে দায়। কি বলতো ভাই? দায়, অথবা শুধু দায়, অথবা হচ্ছে বহির দায়, অথবা কি বহির দায়। আচ্ছা, এখন বহির দায় বিষয়টা কেন আসছে একটু বুঝো। দেখো আমরা বলি না যে তোমার আমরা কি বলি এখন, ধরো যে আমরা এখানে এটা তো বলি ঠিক না যে ভাইয়া যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস উই। আচ্ছা, এখানে মনে রাখবা যে এই যে এলটা, এটা হচ্ছে তোমার আমরা শুধু দায় বলি অথবা বহির দায় বলি, বহির দায় বলি। আচ্ছা, আর এই উইটা হচ্ছে মালিকানা সত্ত্ব না, মালিকানা সত্ত্ব। মনে রাখবো এই মালিকানা সত্ত্ব হচ্ছে এক রকমের দায়। কি বলতো ভাইয়া? এটা কি বলতো? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হচ্ছে এক ধরনের দায়, এক ধরনের দায়। এবং এটা কি দায় জানো? এটা হচ্ছে আমার অন্তর দায়, মানে প্রতিষ্ঠানের ভিতরের দায়, অভ্যন্তরীণ দায়। অন্তর্দায় কি বলতো? অভ্যন্তরীণ দায়। আচ্ছা, একটা বিষয় মনে রাখবা যে ব্যবসায়ের উপর দুইজনের দাবি আছে। একটা ব্যবসায়ের যে মোট সম্পদ, এই যে ব্যবসায়ের মোট সম্পদ, এই মোট সম্পদের উপর আসলে দুইটা পক্ষের দাবি আছে। একটা হচ্ছে মালিকের দাবি। তাহলে ব্যবসার মধ্যে মানে মোট সম্পদ, এই যে ব্যবসার মোট সম্পদ, ওকে, ব্যবসার মোট সম্পদ, এই মোট সম্পদের উপর মালিকের যে দাবি এটাকে বলে মালিকানা সত্ত্ব। মালিকের দাবি এটাকে বলতো, এটাকে বলে মালিকানা সত্ত্ব। আর ব্যবসার মধ্যে তৃতীয় পক্ষের যে দাবি, তৃতীয় পক্ষের যে দাবি, এটা হচ্ছে আমার দায় অথবা এল। তাহলে ব্যবসার মধ্যে যে মালিকের দাবি এটাকে বলতো, এটা হচ্ছে আমার তোমার উই। ওকে, তাহলে ব্যবসার মোট সম্পদের উপর মালিকের যে দাবি এটাকে বলতো আমার উই বা মালিকানা সত্ত্ব। আর ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি এটা হচ্ছে বলতো আমার দায় অথবা বহির্দায়। আমরা হিসাব সমীকরণকে বর্ধিত করলে আমরা আসলে কোনটা পাবো? আমরা একটা দেখছি যে হিসাব সমীকরণ কি বলতো বৃদ্ধি করলে কি পাবো? বলতো যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস পাইছি, তারপরে সি প্লাস, আর দেখো এক্সপ্রেস হবে মাইনাস, এখানে দিচ্ছে যোগ, তার মানে ভুল। এক্সপ্রেস হবে এখানে যোগ, এটাও ভুল। এখানে দিচ্ছে আর মাইনাস, আর তবে যোগ, মানে আর মানে কি রেভিনিউ, আই হলে আমরা যোগ করবো, এটাও ভুল। তো একমাত্র সঠিক কোনটা? আমরা এটা শুধু দেখো সি ইজ ইকুয়াল টু আর এর উপরে প্লাস মাইনাস এক্সপেন্স মাইনাস ডুইংস, তার মানে কি আমার ডি হচ্ছে বা গ নাম্বার হচ্ছে কি সঠিক। ওকে, এই যে ব্যবসায়ের মোট সম্পদের উপর হচ্ছে তৃতীয় পক্ষের দাবি। তাহলে ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের দাবি বললে কি? মালিকের দাবি বললে মালিকানা সত্ত্ব, আর তৃতীয় পক্ষের দাবি বললে কি? তৃতীয় পক্ষের দাবি বললে হচ্ছে কি বলতো আমার দায় হবে। এবার দেখো তোমাদের পরীক্ষাতে অনেক অনেক অনেকবার আসে যে ভাইয়া নিজের কোনটা লেনদেন, এবং কি তোমাদের সিকিউতে, তোমাদের যদি সিকিউ থাকে, সিকিউতে তোমাদের ক নাম্বারে আসে যে লেনদেন নই ওই ঘটনাগুলো আসলে লিপিবদ্ধ করো। ওকে, এখন কথা হচ্ছে ভাই লেনদেন নই ওই ঘটনাগুলো যদি একটা চার্ট করে দেওয়া যায় তখন আসলে কিভাবে হবে? ওকে, ইয়েস, ব্যবসার মধ্যে তৃতীয় পক্ষের দাবি হচ্ছে কি আমার বলতো দায়। ওকে ওকে ওকে, তোমরা কিন্তু জলদি জলদি, তোমরা আসলে আজকে অনেক কম অডিয়েন্স কেন বলো তো ভাইয়া? এত কম অডিয়েন্স হওয়ার কি কারণ হতে পারে? আজকে একদমই অডিয়েন্স নাই, আজকে আসলে একদমই আমাদের অডিয়েন্স নাই। বাচ্চা কাচ্চা তোমরা কোথায় আছো বলো তো? তোমরা কি সবাই হারায় গেছো? আমাদের তো ফিনান্সে প্রায় 80-90 জন ছিল লাইভে, হ্যাঁ 100-র উপরে ছিল। হ্যাঁ, এখন কি অবস্থা বলো তো? তোমরা কি সবাই এভাবে হারায় গেছো নাকি আমাদের থেকে বলো? কমার্সের বাচ্চারা কি সবকে অলস হয়ে গেছে, না নাকি কৃষি পরীক্ষাতে সবাই ঘুমাচ্ছ, কোনটা? নাকি অ্যাকাউন্টিং পাস মানে পাস না করলে হবে? একটু বলো তো ভাইয়া, তোমাদের তো কাউকে খুঁজে পাচ্ছি না। ওকে, ভাই তোমার কোরিয়ান সঞ্চিতি হোক, তোমার যেই অধ্যায়ের এমসিকিউ হোক, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের কি বলতো ভাই এমসিকিউ আসবে, কোনো প্যারা নেবে না। ওকে, আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায়ের কি বলতো ভাই এমসিকিউ আসবে ইনশাল্লাহ, নো টেনশন। ওকে,
ওকে 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 ফাস্ট করলে ভালো। ওকে ইয়েস ইয়েস, আমরা জলদি করে দেখো। এখন হচ্ছে দেখো এখানে কি বলছে একটু খেয়াল করো, বন্ধ করে দিলাম এটা। ওকে দেখো এখন হচ্ছে এমন কিছু ঘটনা আছে আসলে যেই ঘটনাগুলো লেনদেন হবে না, এখন ওই ঘটনাগুলো আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি, জাস্ট তুমি যদি এইটা পড়তে পারো তাহলে আশা করি এর বাইরে এমসিকিউ বলো সিকিউ বলো কোনো কিছু তুমি আটকাতে পারবে না। দেখো এখানে জাস্ট এখানে আছে 6টা, তারপর এখানে আছে 6টা, আর কি বলতো এখানে আছে আমার এরকম কয়টা 7টা, মানে 6 6 12 সাথে কত আমার 19টা। এই 19টা ঘটনা, এগুলো কি শুধুমাত্র ঘটনা, এগুলো কি লেনদেন হবে না। জাস্ট আমি তো এই পিডিএফটা দিয়ে দিব, তো এই পিডিএফটা খুলে তুমি জাস্ট এই 19টা ঘটনা একটু পড়ে ফেলবা, আর আশা করি বুঝতে তোমার কোনো সমস্যা হবে না। বুঝতে যদি সমস্যা হয় আমাদের রিথিংকের ফেসবুক গ্রুপে পোস্ট করবা, আমাকে পার্সোনালি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করবা, তো আমি তোমার যত ডাউট থাকবে সব ডাউটকে বলতে একদম ক্লিয়ার করে দিব। ওকে আচ্ছা দেখো এমসিকিউ কিভাবে আসে, দেখো এমসিকিউ বলছে লেনদেন বহির্ভূত, লেনদেন বহির্ভূত মানে বহির্ভূত মানে কি বলতো লেনদেন না, লেনদেন বহির্ভূত মানে লেনদেন না ওই ঘটনা নিচের কোনটা। এখন ধরো পণ্য বিক্রি করছে দ্বারে লেনদেন, ওকে আসবাবপত্রের অবচয় ধার্য করছি লেনদেন, কুরিন সঞ্চিতি এটা লেনদেন। কিন্তু তুমি পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দিও, তুমি কি ভাই আমি আপনার থেকে পণ্য কিনবো, আপনাকে পণ্যের জন্য আমি অর্ডার দিয়েছি, আমি জাস্ট পণ্যের অর্ডারটা দিয়েছি, বাট এখন আমি পণ্য পাই নাই, আমিও তাকে কি নগদ টাকা বা কোনো কিছু দেই নাই, তো যেহেতু সেটা আদান প্রদান হয়েছে না, তার মানে কি এটা লেনদেন না। ফরমাইশ মানে হচ্ছে অর্ডার, অর্ডার দিলে তুমি যদি অর্ডার দিয়েছো বাট এখনো তোমার মধ্যে কি তুমি মানে তুমি তাকে নগদ টাকা দাও নাই, সেও তোমাকে কোনো পণ্য দেই নাই, কোনো আদান প্রদান হয় নাই, তার মানে কি লেনদেন হবে না। ওকে সিম্পল। দেখো বলছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা ব্যবসাকে মূলধন হিসাবে আনয়ন করাই হিসাব সমীকরণে কি প্রভাব বলতো ভাইয়া। তুমি যদি ব্যবসার মধ্যে মূলধন আনো এর যাবে কি ব্যবসার নগদ টাকা বাড়বে, তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আচ্ছা আর মূলধন আনলে বলো কি বলো, মূলধন হিসাব কি বলো তো, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা এবার একটা বিষয় দেখো খেয়াল করো ভাইয়া, এই যে তোমার যে নগদ টাকা বাড়ছে কি সম্পদ না, সম্পদ, তার মানে সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ মানে কি আমার এ সম্পদ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা আরেকটা হচ্ছে আমার যে মূলধন বাড়ছে এর ফলে কি আমার মালিকানা সত্ত্ব বাড়ছে, তার মানে আমার মালিকানা সত্ত্ব বা উই, মালিকানা সত্ত্ব অথবা মানে কি বলতো উই বৃদ্ধি পেয়েছে। এখানে প্রশ্ন করছে যে কোন উপাদানে প্রভাব পড়ে, তাহলে এ দেখো এখানে বলতো ভাইয়া কোন উপাদানে প্রভাব পড়ছে বলো, এখানে এ তে প্রভাব পড়ছে, এখানে কি বলতো ই তে প্রভাব পড়ছে। আমরা একদম বিস্তারিত আলোচনা করছি এই জন্য যাতে প্রশ্নটা যেভাবে আসে তুমি আনসার করতে পারো। ওকে এই বিস্তারিত ব্যাখ্যার আসলে একটাই উদ্দেশ্য, আমি চাইলে কি সিম্পলি বলতে পারতাম যে এটার উত্তর হবে, বাট বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আর প্রশ্নটা ঘুরায় পেঁচা যদিও আসে তবু যাতে তুমি কি আনসার করতে পারো। তো এটা হচ্ছে আমরা এ আর উই। ওকে এ আর ই, ই অথবা উই একই কথা, কোনো পেঁচা লাগার কিছু নাই। ওকে এখন হচ্ছে এরকম আরো কিছু লেনদেন আছে যেগুলোতে পরীক্ষা আসতে পারে। ধরো এখানে বলছে যে মূলধন আনছে, এটার প্রভাব কি পড়বে, তো এটা ছাড়াও ধরো যে আরো কিছু এরকম লেনদেন আছে যেগুলো কি তোমার পরীক্ষা আসতে পারে, ওইগুলোর একটু ব্যাখ্যাটাকে আমরা একটু দেখে আসি, এতে ধরো যে আমাদের আনসার করার পরীক্ষা খুব বেশি ইজি হবে। দেখো ব্যক্তিগত প্রয়োজনের টাকা উত্তোলন, দেখো কি বলছে এখানে, দেখো কি বলছে ব্যক্তিগত, দেখো এখানে বলছে তোমার একটু এখন চলো। ওকে দেখো এখানে বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে, যে ব্যক্তিগত প্রয়োজনে অর্থ উত্তোলন, আমরা তবে ব্যক্তিগত প্রয়োজনে টাকা পয়সা উত্তোলন করলে এটা যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর হচ্ছে আমার টাকা পয়সা কমে গেছে তাহলে কি আমার নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে উত্তোলনের ফলে আমার উই কমে গেছে, উই কমে গেছে, আর এই যে আমার তোমার নগদ টাকা মানে কি আমার এ কমে গেছে, মানে কি অ্যাসেট সম্পদ কমে গেছে। ওকে এবার দেখো ভাই এখানে বলছে দাঁড়ে পণ্য কই। আচ্ছা বলতো ভাই দাঁড়ে পণ্য যদি আমি কই দেখো দাঁড়ে পণ্য কই, তো দাঁড়ে পণ্য কিনে বলতো কই হিসাব ডেবিট, কই হিসাব ডেবিট। আর আমি যদি দাঁড়ে কিনছি তাহলে দাঁড়ে কই গুলি আমার পাওনাদার বাড়বে, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা তাহলে বলতো ভাই এখানে পণ্য কিনলে এই যে কই গেছে এটা খরচ, তাহলে খরচ হলে কি আমার উইটা কমবে, তাহলে উই হ্রাস পাবে। আর এট দ্য সেম টাইম এই যে পাওনাদার হিসাবে ফলে কি আমার বলতো এটা আমার এল দায়, এটা কি আমার দায় না, দায় হলে কি আমার এল মানে কি আমার লাইবিলিটিস, লাইবিলিটিস কি বলতো আমার বাড়বে। ওকে এবার দেখো বলছে পদই হিসাবের অর্থ, বলতো ভাই পদ হিসাব কি, পদ হিসাব হচ্ছে আমার দায়, দায় না তো দায়, তাহলে ওই ব্যক্তিকে আমি আসলে অর্থ পরিশোধ করি, দেখো আমি যদি আসলে অর্থ পরিশোধ করি তখন কি হবে বলতো, অর্থ পরিশোধ করলে আমার পদ হিসাব হ্রাস পাবে, কমে যাবে, তাহলে কমে গেলে কি পদ হিসাব ডেবিট, দায় কমলে ডেবিট, তাহলে পদ হিসাব ডেবিট। আর আমি যে পরিশোধ করছি নগদ টাকা কমে গেছে,
তাহলে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা এবার দেখো ভাইয়া পদিশ আমার দায় কমছে, তাহলে দায় কমলে আমার এল হ্রাস পেয়েছে এবং এখানে নগদান হিসাব সম্পদ এ কমছে, তাহলে এ হ্রাস পেয়েছে। সিম্পল। ওকে এবার দেখো ব্যাংক ঋণ গ্রহণ, বলতে ভাই আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই, ব্যাংক কখনো ঋণটাকে আমাকে নগদে দিবে না, বরং ঋণটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে, মানে ওই ঋণের টাকাটা কি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে আমার ব্যাংক হিসাব বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এখানে তোমার ব্যাংকের জায়গায় নগদ লিখলেও হবে, কোনো প্যারা নাই। ব্যাংক হিসাব ডেবিট এবং কি বলতো আমি যে ঋণ নিয়েছি আমার দায় বাড়ছে, দায় বললে কি ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে দেখো এখানে একদিকে আমি যে ব্যাংক থেকে মানে আমার যে ব্যাংকের টাকা বাড়ছে, আমার কি বলতো এ বাড়ছে না, এ মানে সম্পদ বাড়ছে, আর এই যে আমার দায় দেখে আমার একটা দায় এল লাইবিলিটি, আমার কি বলতো লাইবিলিটিও বেড়ে গেছে। এখন বলছে যে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়েছে। আচ্ছা বলো তো ভাই আমি যদি ব্যাংকে হিসাব খুলে মানে কি ব্যাংকে আমি টাকা জমা দিছি, ব্যাংকে হিসাব খোলার মানে হচ্ছে কি ব্যাংকে টাকা জমা দেওয়া। তো আমি যদি আসলে ব্যাংকে টাকা জমা দেই তাহলে কি তাহলে আমার ব্যাংকে টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা আর আমার কি নগদ টাকা কমে যাবে, তাহলে আমার নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে আচ্ছা এবার দেখো ভাইয়া তাহলে ব্যাংক বাড়ছে মানে কি সম্পদ বাড়ছে, তাহলে এ বাড়ছে, আবার নগদ টাকা কমছে এটাও তো সম্পদ, তাহলে একদিকে এ বাড়ছে আবার কি বলতো আমার এ একদিকে কমেও গেছে। সিম্পল ভাইয়া। আচ্ছা তাহলে আশা করা যায় এখানে আসলে এই বিষয়গুলো বুঝতে পারছো। অনেকে ভাবতেছো যে ভাইয়া এগুলো কি পরীক্ষা আসবে, আপনি আসলে এত বিস্তারিত পড়াচ্ছেন কেন। আমি তোমাকে এশিওর করতেছি যে এখানে আমি আসলে যেগুলো লিখে দিয়েছি এগুলো থেকে ইনশাল্লাহ সব বুড়ে এমন কোনো বুট বাদ যাবে না যে বুড়ে আসলে এখান থেকে কোশ্চেন আসবে না, সবগুলো বুড়ে এখান থেকে কোশ্চেন আসবে যে এই লেনদেনের ফলে আসলে হিসাব সমীকরণে কি কি পরিবর্তন আসছে। ওকে ভাইয়া, হ্যাঁ কি কি পরিবর্তন আসছে। ওকে আচ্ছা কোরিনটা আমাকে জাস্ট সবার শেষে মনে করে দিবা, আমি তোমার কোরিনটা নিয়ে একটা আলোচনা করে দিব। ওকে ভাইয়া, হ্যাঁ এত পরে কি হবে, একদিন তো মরে যাবে। হ্যাঁ একদিন তুমি মরে যাবা, আর একদিন মরে যাবা বলে এত পড়াশোনা করবা, জীবনে এত সাকসেসফুল হইবা যেন সারা পৃথিবী তোমাকে সারা জীবন মনে রাখে। বুঝতে পারছো ভাইয়া, এর জন্যই জীবনে সাকসেসফুল হইতে হবে, কারণ তুমি একদিন তো মরে যাবা। ওকে ওকে চলো আর্থিক অবস্থার বিবরণী ঝামেলা লাগলে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আমাদের একটা শর্ট ওয়ান শট আছে, একদম শর্ট ছোট্ট ওয়ান শট 2 ঘন্টার, ওইটা দেখে ফেলো। আই থিঙ্ক 2-3 ঘন্টা মেবি, হ্যাঁ 2-3 ঘন্টা হবে। ওইটা দেখে ফেলো, তোমার আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, জাস্ট কি ওটা দেখে ফেলো। ওকে 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 চলো নেক্সট। ওকে এবার দেখো ভাই এখানে হচ্ছে তারপরে মালিক কর্তৃক পণ্য, দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা হচ্ছে দেখো পণ্য উত্তোলন কেমন, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর আমার পণ্য কমে গেছে না, তাহলে পণ্য কমে গেলে কই হিসাব ক্রেডিট, কই হিসাব ক্রেডিট। এখন বলতো ভাই এই যে তোমার আমার উত্তোলন করলে আমার কি বলতো আমার উই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, হ্রাস পেয়েছে। আর আমার কয়টা কি, কয়টা তোমার ব্যয় কি বলতো ভাই ব্যয় বা খরচ, তাহলে ব্যয় ক্রেডিট মানে কি খরচ কমে গেছে। আর দেখো খরচ হইলে মালিকানা সত্ত্ব কি কমে, খরচ যখন হবে মালিকানা সত্ত্ব কমবে। আর খরচ যদি কমে যায় মালিকানা সত্ত্ব কি বলতো বাড়বে। তাহলে কই ক্রেডিট হচ্ছে মানে কি খরচ কমে গেছে, যেহেতু খরচ কমে গেছে মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে একদিকে কি বলতো একবার মালিকানা সত্ত্ব কমবে, আরেকবার কি মালিকানা সত্ত্ব বাড়বে। এখন আন্তঃফেরত দেখো, আন্তঃফেরত মানে কি বলতো, আন্তঃফেরত মানে হচ্ছে আমার বিক্রয় ফেরত, আচ্ছা এখন দেখো মানে ফেরত মানে হচ্ছে ওই বিক্রিটা দাঁড়ে হয়েছিল। তো বিক্রি যদি আসলে দাঁড়ে হই, যদি ধরো একটা বিক্রি আসলে দাঁড়ে হয়েছে, তো দেখো কি ধরো যে বিক্রি দাঁড়ে হয়েছে, তার মানে হচ্ছে তোমার বিক্রয় ফেরত ডেবিট, এবং বিক্রি দেনাদার ক্রেডিট। আচ্ছা এবার দেখো ভাইয়া এই যে বিক্রয়, দেখো দেনাদার মানে আমার সম্পদ ক্রেডিট মানে কি সম্পদ কমে গেছে, এ কমে গেছে। আর বিক্রয় করলে আমার কি মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে বিক্রয় ফেরত হলে কি মালিকানা সত্ত্ব কমবে, তাহলে ওইটা কমে গেছে। সিম্পল। ওকে এবার হচ্ছে আসবাবপত্র বিক্রি, দেখো আসবাবপত্র বিক্রি করলে কি বলতো ভাইয়া, আসবাবপত্র বিক্রি করলে তুমি আসলে নগদ টাকা পেয়েছো, তো তোমার নগদ হিসাব ডেবিট, সম্পদ পেয়েছো। আচ্ছা আর হচ্ছে তুমি আসবাবপত্র বিক্রি, তোমার কি আসবাবপত্র কমে গেছে, সম্পদ কমে গেছে, তাহলে কি আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তো একদিকে আমার সম্পদ বাড়ছে, এ বৃদ্ধি পাইছে, আর এদিকে আমার আসবাবপত্র বিক্রি মানে কি বলতো সম্পদ কমে গেছে, এ হ্রাস পাইছে। এবার হচ্ছে অনাদায়ী পাওনা ধার্য, বলতো ভাই এই যে অনাদায়ী পাওনা ধার্য, এই যে কুড়ির না কার কার সমস্যা বলতো,
অনাদায়ী পাওনা ধার্য, দেখো আমি এটা সিম্পল বুঝিয়ে দেখো, একটা হচ্ছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো, ধার্য করা হলো, ওকে। দেখো যদি বলে যে অনাদায়ী পাওনা ধার্য করছে, এটা যাবে তো হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, পাওনা হিসাব ডেবিট, আর হচ্ছে আমার অনাদায়ী সরি মানে ধরো যে করিন সঞ্চিত হিসাব ক্রেডিট, ওকে। সঞ্চিত হিসাব ক্রেডিট। আর যদি বলে যে অনাদায়ী পাওনা অবলোপন করছে বা কুঋণ অবলোপন করছে, অনাদায়ী পাওনা অবলোপন করছে, তখন যাবে তো হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, সঞ্চিতি ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। ওকে ভাই, তো আশা করি যে অনাদায়ী পাওনা একটা হচ্ছে ধার্য করলে একরকম জাবেদা হবে, আর যদি হচ্ছে অনাদায়ী পাওনা আসলে অবলোপন করে তখন কি বলতো ভিন্ন রকমের একটা জাবেদা হবে। আসলে এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, যে কখন আসলে কোন রকমের জাবেদাটা হবে। আচ্ছা, এবার বলছে জীবন বীমা, দেখো জীবন বীমা প্রিমিয়াম বা আয়কর, বা ধরো যে আয়কর, এই জীবন বীমা আয়কর এগুলোর মধ্যে উত্তোলন কথার উল্লেখ নাই, বাট এগুলো কি, এগুলো হচ্ছে আসলে উত্তোলন, এগুলো বলতো আসলে উত্তোলন। উত্তোলন করে যাবে তো কি, উত্তোলনে যাবে তো হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, এই যে এটা হচ্ছে তোমার এইটার, ওকে, উত্তোলন হিসাব ডেবিট, আর কি বলতো নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন করলে কেমন হতো, উই মানে কেন সত্য হ্রাস পাবে, এখানে নগদ মানে ক্রেডিট মানে কেমন সম্পদ হ্রাস পাবে, ওকে। দেখো তো ভাই এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও, এগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বলো ভাই। সব ম্যাথ ফেলছি কিন্তু আমার কুড়িটা ভালো বুঝিয়ে দেন। আচ্ছা কুড়িনটা, ওকে, কুড়িনটা আমরা শেষে একটু মনে করে দেবো ভাই, শেষে মাঝখানে আমরা একটু বুঝিয়ে দেবো, ওকে, মাঝখানে আমরা একটু বুঝিয়ে দেবো ভাই, কোনো টেনশন নাই, ওকে, কোনো টেনশন না, আমরা কুড়িনকে মাঝখানে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু তোমাদের আসলে এত স্টুডেন্ট কম দেখে আসলে উৎসাহ পাচ্ছি না, হ্যাঁ, মনে হচ্ছে যে আসলে কাদেরকে পড়াচ্ছে, এত ভালো কোয়ালিটির কন্টেন্ট দিচ্ছি, যারা আসলে আমাকে চিনো জানো আগে থেকে, তারা অবশ্যই জানো যে আমরা আসলে ফ্রিতে অনেক ভালো কোয়ালিটির কন্টেন্ট দিচ্ছি। তো সেই তুলনায় মাত্র 30-32 জন, আমার আসলে নিজের কাছেই কেমন যেন লজ্জা লাগতেছে যে আসলে মানে ফ্রিতে এত ভালো কন্টেন্ট দেওয়ার পরেও কমার্সে আসলে তোমাদের মধ্যে এরকম উৎসাহ উদ্দীপনা, বা ধরো যে একটা ভালো কন্টেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দেই, হ্যাঁ, সবার সাথে আসলে শেয়ার করে দেই, নিজের ফেসবুকে শেয়ার করে দেই, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে কেন যে খুঁজে পাচ্ছি না, আমাকে আসলে খুবই 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 হতাশ করতেছে। দেখো আমরা আসলে চিন্তা করছি আমার জন্য ব্যবসা উদ্যোগ নিয়ে আসবো, কি ব্যবসা উদ্যোগের লাইভ অনশট নিয়ে আসবো, কিন্তু যখন তোমাদের মধ্যে দেখবো যে আসলে তোমরা আসলে ওইভাবে মূল্যায়ন করতেছো না, বা ধরো যে তোমরা আসলে ওইভাবে এটাকে ছড়ায় ছেড়ে দিচ্ছ না সবার মাঝে, আসলে ওরকম একটা উৎসাহ উদ্দীপনা মানে আসলে আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ। তো যখন দেখবো তোমরা আসলে তোমার নিজের বন্ধুকে বলে যে ভাই এই ভিডিওটা দেখ, অ্যাকাউন্টিং এ তো আসলে কোনো মানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, তো তখন আসলে মনে হবে যে আমরা আসলে তোমার মানে আমরা আসলে আমাদের জায়গা থেকে আমি সাকসেস, যে না আমি আসলে কমার্সে ছিলাম, কমার্সের বাচ্চা কাচ্চারা সবচেয়ে বেশি অবহেলিত, তারা কিছু পায় না, তাদের জন্য আসলে আমরা কিছু করার চেষ্টা করতেছি, ঠিক আছে ভাই, এই আর কি, ওকে। আর যারা ভাবতেছো যে ভাইয়া এই লাইভের পরে ভিডিও দেখবো, ঠিক আছে, লাইভের পরে ভিডিও থাকবে নাকি থাকবে না আই ডোন্ট নো, হ্যাঁ, সুতরাং এখনই ভিডিওটা ভালো করে দেখে ফেলো, ঠিক আছে, লাইভের পরে ভিডিও থাকবে নাকি থাকবে না আই ডোন্ট নো, ওকে। দেখো নেক্সট, ওকে, চলো এরপর দেখো আমরা এমসিকিউ তে যাই, চলো দেখো এমসিকিউ বলছে যে লেনদেনের দ্বারা, দেখো লেনদেনের দ্বারা বলছে যে মালিক, দেখো দেখো আমরা a ইজ ইকুয়াল টু এল প্লাস উই। আচ্ছা একটা বিষয় সিম্পলি বুঝো, একটা বিষয় সিম্পলি বুঝো, যে যদি যদি যে কোনো এক পাশে, ধরো যে এটা একটা পাশ আর এটাকে আমার আরেকটা পাশ, যদি লেনদেনটা শুধুমাত্র এক পাশে থাকে, শুধুমাত্র এক পাশে থাকে, তাহলে একবার বৃদ্ধি হবে আরেকবার হ্রাস হবে। ধরো শুধু এক পাশে আছে, তাহলে একবার বৃদ্ধি আরেকবার কি বলতো হ্রাস হবে। আর যদি লেনদেনটা ভিন্ন ভিন্ন পাশে থাকে, ধরো যে একটা হচ্ছে এই পাশে একটা হচ্ছে এই পাশে, তাহলে এটা বাড়লে এটাও বাড়বে, আবার এটা কমলে এটাও কমবে। তাহলে যদি তোমার ধরো ভিন্ন পাশে হয়, ধরো এটা বাম পাশ এটা ডান পাশ, তাহলে বাম পাশ মানে ধরো এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ, যদি তোমার দুইটা ভিন্ন পাশে যখন হবে তখন এইটা বাড়লে এটাও বাড়বে, আর এইটা কমলে এটাও কমবে। আর যদি যে কোনো এক পাশে হয়েছে, এক পাশে হলে উল্টা, একবার বাড়বে আরেকবার কমবে, সিম্পল। আচ্ছা এবার দেখো,
দেখো মালিকানা সত্ত্ব, দেখো কি বলছে বলতো, বলছে মালিকানা সত্ত্ব কমবে, তাহলে মালিকানা সত্ত্ব কমছে, তাহলে মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে, মোট দায় বাড়বে। এই যে এক পাশে হয়েছে, তাহলে এক পাশে হইলে কি তোমার চিহ্নটা উল্টা হবে, তাহলে উল্টা হয়েছে, হ্যাঁ হয়েছে, তার মানে সঠিক, এটা সঠিক। একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। ওকে, তাহলে একবার এই সম্পদ বাড়বে, আরেকবার কি সম্পদ কমবে। এক পাশে হয়েছে না, এক পাশে, যে কোনো এক পাশে হয়েছে, তার মানে উল্টা চিহ্ন। ওকে, ঠিক আছে, রাইট, গুড। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়বে, দেখো এই যে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়বে। ওকে, তাহলে এক পাশে, তাহলে এক পাশে হলে তো উল্টা চিহ্ন হওয়ার কথা, এক চিহ্ন হবে না, উল্টা চিহ্ন হওয়ার কথা ছিল, তার মানে এটা ভুল। তাহলে এটা ভুল, এই দুটাকে সঠিক, 1 আর 2 সঠিক। বুঝতে পারছো না? একটা কমেন্টে জানাও। তোমার এক পাশে হইলে উল্টা চিহ্ন হইতে হবে, কারণ চিহ্ন আছে দুইটাই এক পাশে, দুইটাই সেম চিহ্ন, তার মানে এটা ভুল, এটা হবে না। তাহলে 1 আর 2 হবে। ওকে, এবার দেখো চালান, চালান নিয়ে দেখো, চালান টালান নিয়ে এখন অনেক পরিমাণে কি বলতো আমার কোশ্চেন আছে, একটু জানো তবে চালান নিয়ে অনেক পরিমাণে কোশ্চেন, অনেক, একটু জানো। একদিনে এত কিছু পড়বা কিভাবে, দেখো একদিনে এত কিছু পড়ার উপায় আছে, উপায় তোমরা নষ্ট করে ফেলছো, যারা আসলে নষ্ট করে ফেলছো। আমি কিন্তু বলছি যে ভাই ইসলাম শিক্ষা পরীক্ষার আগে আমার কিন্তু ভিডিও আপলোড করে দিছি, অ্যাকাউন্টিং এর ওয়ান শট ইসলামের আগে আপলোড করে দিছি, এই জন্য যে ইসলামের আগে 3 দিন বন্ধ, 3 দিন বন্ধ ইসলাম পড়তে লাগে না ভাইয়া। তুমি আগেই বলে দিছি যে ভাই অ্যাকাউন্টিং এর বন্ধ নাই, ইসলামের আগে 3 দিন বন্ধ, একদিন ইসলাম পড়ো, বাকি 2 দিন অ্যাকাউন্টিং পড়ো। আগেই বলছি, যারা ওই সুযোগটা মানে তোমার একদম কাজে লাগাইতে পারছে, ইউটিলাইজ করতে পারছে, ওরা নিশ্চিত প্লাস পাইবে। এবং আমি এই জন্য শর্ট কোশ্চেন এই সেই ওয়ান্টেড সবকিছু ইসলাম পরীক্ষার আগেই দিয়ে দিছি, যে যারা ওই 2 দিন অ্যাকাউন্টিং পড়তে পারছে ওরা আসলে সাকসেসফুল। আর তোমরা যারা এখন অ্যাকাউন্টিং পড়তে আসছো, এখন আসলে আমাদের কথা হচ্ছে এখন আমরা এমসিকিউ পড়বো, সিকিউ আমরা ইসলাম পরীক্ষার আগে আসলে শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, দেখো ভাই চালান, আচ্ছা চালান দেখো, আমি যদি তোমার চালান সম্বন্ধে বলি, চালান, ওকে, চালানটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। এবং দেখো মজার বিষয় হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাকিতে হইলে কি বলতো, বাকিতে হইলে আমরা চালান ইউজ করি, আর যদি তোমার ক্রয় বিক্রয়ের নগদে হই তখন কি বলতো আমরা ক্যাশ মেমো ইউজ করি, ক্যাশ মেমো ইউজ করি। ওকে, আচ্ছা, এখন এই যে চালানটা আসলে তৈরি করে কে, তৈরি করে বিক্রেতা, অথবা বিক্রেতা কি বলতো এটাকে তৈরি করে, হ্যাঁ, এবং কি বলতো ক্রেতার নিকট কি বলতো ট্রান্সফার করে। আচ্ছা, এবং একটা মজার বিষয় হচ্ছে চালানে দেখো এটা তো হলো, এখন হচ্ছে এই যে ক্রেতার নিকট দেখো, আর হচ্ছে বিক্রেতা, তো বিক্রেতার নিকট হচ্ছে এটা বহির চালান, কি বলতো ভাইয়া, বহির চালান, আর ক্রেতার নিকট কি তোমার আন্তঃচালান, আন্তঃচালান। ওকে, এবং এই চালানের উপর ভিত্তি করে আসলে আমার ক্রয় জাবেদা ও বিক্রি জাবেদা তৈরি করা হয়, ক্রয় জাবেদা এবং বিক্রি জাবেদা তৈরি করা হয়। ওকে, একটা হচ্ছে চালানে কি বলতো, চালানে আমার একটা শর্ত থাকে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। একটা হচ্ছে পৃথিবীতে মানে অ্যাকাউন্টিং এর কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা অথবা ব্যবসায়িক বাট্টা কোথাও দেখানো হয় না। দেখো কারবারি বাট্টা অথবা ব্যবসায়িক বাট্টা কি বলতো, কোনো জায়গায় কি বলতো কারবারি বাট্টা আর ব্যবসায়িক বাট্টা আমরা দেখাই না, শুধুমাত্র কি চালানের ক্ষেত্রে, কি আমরা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা কি দেখাই, সিম্পল বিষয়টা। তাহলে চালান সম্পর্কে যা যা পড়ার সব পড়ে ফেলছে, সব। একটা বিষয় দেখো, একটা বিষয় হচ্ছে চালানের মধ্যে শুধুমাত্র বিক্রেতার স্বাক্ষর থাকে, আর ক্যাশ মেমোর ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাক্ষর, ক্রেতা ও বিক্রেতার স্বাক্ষর, মানে কি তোমার চালানে শুধুমাত্র একজনের স্বাক্ষর, শুধু কি বলতো বিক্রেতার স্বাক্ষর থাকে, কিন্তু ক্যাশ মেমোতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কি বলতো আমার স্বাক্ষর থাকে। ঠিক আছে ভাইয়া, সিম্পল। তো বলতো চালান কে তৈরি করে, এই যে বললাম না বলতো চালান কে তৈরি করে, চালান তৈরি করে কে আমার বলতো বিক্রেতা, সিম্পল। ওকে, চালানে দেখানো হয় কোন বাট্টা, চালানে দেখানো হয় কারবারি বাট্টা, সব পড়ে ফেলেছে আমরা। দেখো মাল ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, যদি বলে মাল ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটা, প্রামাণ্য দলিল হচ্ছে কি বলতো আমার চালান, কোনটা বলতো ভাইয়া, চালান। ঠিক আছে, আর যদি বলে তোমার নগদে ক্রয় বিক্রয়ের দলিল যদি বলে, তখন হচ্ছে কি আমার ক্যাশ মেমো। ওকে, ক্যাশ মেমো তৈরি করা হয় কয় সেট,
ক্যাশ মেমো তৈরি করা হয় 3 সেট। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে ভালো করে। দেখো ক্যাশ মেমো কয় সেট তৈরি করে? ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। ওকে, আচ্ছা এই যে নগদ, যদি বলে নগদে কই বিক্রয়, তাহলে নগদে কই বিক্রয় কি আসবে? নগদে কই বিক্রয় আমার ক্যাশ মেমো আসবে। সিম্পল ভাই, নগদে কই বিক্রয় কি আসবে? নগদে কই বিক্রয় আমার ক্যাশ মেমো আসবে। ওকে, আচ্ছা দেখো এখন তোমার বাউচার, দেখো বাউচারটা কি বলতো ভাইয়া? বলতো ভাই বাউচার কি, একটু কমেন্টে জানাও তো ভাইয়া, একটু কমেন্ট দেখি। ওকে দেখো আমাকে বাউচার যদি প্রশ্ন আসে এরকম যে লেনদেনে যে প্রমাণপত্র, লেনদেনে যে প্রমাণপত্র আসলে ব্যবহৃত হয়, লেনদেনে দেখো কি বলছে, বলছে এখানে লেনদেনে যে প্রমাণপত্রটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে আমার বাউচার। কি বলতে ভাই? বাউচার। এই বাউচার হচ্ছে আমার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট বাউচার, একটা হচ্ছে বলতো আমার ডেবিট বাউচার, এই যে ডেবিট বাউচার, এবং আরেকটা হচ্ছে আমার ক্রেডিট বাউচার। আচ্ছা এখন এই যে ডেবিট বাউচার বললাম, দেখো এই ডেবিট বাউচারটা আমরা আসলে ব্যবহার করি পণ্য ক্রয় ও ব্যয়ের ক্ষেত্রে, মানে ক্রয় এবং খরচ, মানে খরচের ক্ষেত্রে আমরা ডেবিট বাউচারটা ব্যবহার করি। আর ক্রেডিট বাউচার হচ্ছে আমার বিক্রয় অথবা আয়ের ক্ষেত্রে, বিক্রয় অথবা কি বলতো আমার আয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওকে, বিক্রয় অথবা কি বলতো আয়ের ক্ষেত্রে আমরা ক্রেডিট বাউচারটা ব্যবহার করি। আচ্ছা একটা বিষয় মনে রাখবা, যেহেতু এটা ব্যয়, তো ব্যয়টা যেহেতু আমার ব্যয়, তো এই ব্যয়টা মানে এই ডেবিট বাউচারটা আমার নগদান বইয়ের, বলতো তোমার নগদান বইয়ে ব্যয়টা কোন পাশে যায়? নগদান বইয়ে ব্যয়টা ক্রেডিট পাশে যায়, এটা যায় নগদান বইয়ের ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে অথবা ধরো যে তোমার খরচের পাশে। হ্যাঁ, ওকে। আর যে তোমার আয়, এই আয় কি? আয় হচ্ছে নগদান বইয়ের ডেবিট পাশে হবে, এটা হচ্ছে নগদান বইয়ের ডেবিট পাশে। ওকে, নগদান বইয়ের ডেবিট পাশে। আচ্ছা এবার হচ্ছে বেতন প্রদান। দেখো ভাই এই যে বেতনটা কি খরচ না? খরচ। তাহলে খরচের জন্য কোন বাউচার হবে? খরচের জন্য আমার ডেবিট বাউচার হবে। ডেবিট নোট, দেখো ভাই ধরো ধরো তুমি যদি আসলে কই ফেরত দাও, কই ফেরত দাও, তাহলে কই ফেরত তোমার লাগবে তোমার ডেবিট নোট। ডেবিট নোট, এটা আসলে ডেবিট নোটটা তোমার তৈরি করে ক্রেতা, ডেবিট নোট বলতে পারে তৈরি করে ক্রেতা। কখন তৈরি করে? যখন আসলে সে পণ্য কিনছে এবং ওই পণ্যটা মানসম্মত না, মানসম্মত না হওয়ার কারণে সে কি বলতো ওই পণ্যটা ফেরত দিতে চায়, তখন কি বলতো আমরা ডেবিট নোট তৈরি করি, এবং ডেবিট নোটের উপর ভিত্তি করে কই ফেরত জাবেদা তৈরি করা হয়, কই ফেরত জাবেদা তৈরি করা। ওকে, আশেপাশে হচ্ছে এই যে বাউচার, বাউচারের সাইন থাকে, বাউচারের সাইন থাকে 4 জনের। ওকে, বাউচারের সাইন থাকে 4 জনের। ওকে, একটু মনে রাখবা। দেখো তাহলে তোমার কই ফেরতের ক্ষেত্রে কি বলতো, কই ফেরতের ক্ষেত্রে আমরা ডেবিট নোট তৈরি করি, এবং এই ডেবিট নোটটা কে তৈরি করে? ক্রেতা তৈরি করে। ডেবিট নোটের উপর ভিত্তি করে কি কই ফেরত জাবেদা তৈরি করা হয়। একটা হচ্ছে ক্রেডিট নোট। ওকে, দেখো ক্রেডিট নোট, ক্রেডিট নোট আসলে আমরা তৈরি করি কখন? আসলে বিক্রয় ফেরত। তখন বলতো ভাইয়া বিক্রয় ফেরতের ক্ষেত্রে। আচ্ছা, তো বিক্রয় ফেরতের ক্ষেত্রে আসলে এই ক্রেডিট নোটটা তৈরি করে কে? তৈরি করে আমার বিক্রেতা, এবং এই ক্রেডিট নোটের উপর ভিত্তি করে আমরা তৈরি করি বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। ওকে, এখন বলছে যে ডেবিট নোটের মাধ্যমে আমরা কোন বইটা লিখি? তো ডেবিট নোটের মাধ্যমে আমরা কোন বই লিখি? কই ফেরত বই লিখেছে, কই ফেরত বই। আর যদি বলে ক্রেডিট নোটের মাধ্যমে কোন বই লিখি? বিক্রয় ফেরত জাবেদা বা বিক্রয় ফেরত বই লিখি। একই কথা। ওকে, ডেবিট নোট কে তৈরি করে বলছিলাম না? দেখো বলতে এই যে দেখো ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা তৈরি করে। আর ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে। ওকে, বিক্রেতা তৈরি করে। ওকে, তার মানে ডেবিট নোট কি আমার তৈরি করে কি বলতো? ক্রেতা। তাহলে ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট তৈরি করে ক্রেতা। ক্রেডিট নোট কে তৈরি করে? বিক্রেতা। অনেকবার আসছে বিক্রেতা, অবশ্যই আসবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের অধ্যায় 2 শেষ, অধ্যায় 2 শেষ। সবাই আসলে